কেঁদো না বউ, উপরওয়ালা যদি চায় তাহলে দেখবে একদিন না একদিন আমরা সন্তানের মুখ দেখব। হবে কাঠুরে, দেখতে দেখতে আমাদের বিয়ের এক যুগ কেটে গেল, এখন পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। চম্পা, উপরওয়ালা যদি চায় দেখো একদিন ঠিকই আমাদের সন্তান হবে। সে স্বপ্ন কি আদৌ সত্যি হবে? লোকজন আমাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, বলে আমাকে দেখে দিন শুরু করলে তাদের দিন নাকি খারাপ যাবে, তাদের সাথে নাকি খারাপ হবে। মানুষের কথা বাদ দাও তো, আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? কাঠুরে আর চম্পার সংসার খুব সুখের। ওদের শুধু একটাই দুঃখ ছিল, অনেক বছর ওদের বিয়ের পরেও কোনো সন্তান হয়নি। এই নিয়ে লোকমুখেও কম কথা শুনতে হয়নি ওদের। আজ বাড়ি থেকে বের হয়ে অপয়ের মুখ দেখতে হলো, আজকের দিনে আর কিছু ভালো হবে না। ভাবি, সব সময় আপনারা আমাকে দেখলে এভাবে কথা বলেন, আমারও তো খারাপ লাগে। আবার মুখে মুখে কথা বলিস, তোর লজ্জা লাগে না? তোর কি নিজের স্বামীর জন্য মায়া হয় না? তোর জন্য তো তোর স্বামী দ্বিতীয় বিয়েও করতে পারছে না। তুই বাড়ি থেকে চলে গেলে বেচারা হয়তো নতুন বিয়ে করে বাবা হতে পারতো। প্রতিবেশীর মুখে এরকম কটাক্ষ কথা শুনে চম্পা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে যায়। আমি আর বাড়িতে ফিরবো না। সত্যি তো, আমার জন্য কাঠুরে দ্বিতীয় বিয়ে করতে পারছে না। তিনি দ্বিতীয়বার বিয়ে করলে হয়তো সন্তানের মুখ দেখতো। আমি অপয়া। চম্পা কাঁদতে কাঁদতে জঙ্গলের ভিতরে চলে গেল। দেখতে দেখতে সন্ধে নেমে এলো আর কাঠুরেও বাড়িতে ফিরে এলো। চম্পা, কই তুমি? একটু পানি খেতে দাও তো। কাঠুরে বারবার চম্পাকে ডাকতে থাকে, কিন্তু ঘরের ভেতর থেকে চম্পার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তাই কাঠুরে চিন্তিত হয়ে ঘরের ভেতরে যায় আর সে দেখে ঘরে চম্পা নেই। আরে, চম্পা কোথায় গেল? ও তো কখনো এই সময় বাড়ি থেকে বের হয় না, তাহলে হুট করে কোথায় চলে গেল? কাঠুরে চম্পাকে খোঁজার জন্য বেরিয়ে পড়লো। অনেক রাত হয়ে গেল, তারপরেও কাঠুরে চম্পাকে খুঁজে পেল না। ওদিকে চম্পা গভীর জঙ্গলে গিয়ে একটা গাছের নিচে বসে কাঁদতে থাকে। হে উপরওয়ালা, এখন আমি কি করব? কোথায় যাব? আমাকে কেন তুমি একটা সন্তান দিলে না? চম্পা অনেক কাঁদতে থাকে আর ঠিক তখনই চারপাশ আলোয় ভরে যায়। জ্যোৎস্নার চাঁদের আলোয় জঙ্গলের রাতের মধ্যেও দিনের মতো দেখা যায়। চম্পার চোখ পড়ে এক সাদা ফুলের দিকে। বাহ, ফুলটা তো অনেক সুন্দর। আর হঠাৎ করে আর চারদিকটা আলোয় কেমন জানি ভরে উঠলো, সেটাও তো বুঝতে পারছি না। চম্পা সেই ফুলটার কাছে গিয়ে ফুলটা স্পর্শ করে, সাথে সাথে সেই অলৌকিকভাবে ফুলের মধ্য থেকে বেরিয়ে আসে এক ফুটফুটে সুন্দর শিশু। আর সেই শিশুটিকে ঘিরে রেখেছিল রং বেরঙের প্রজাপতি। কি অবাক কাণ্ড! এই শিশুটি কোথা থেকে এলো? আমার তো খুব ভয় করছে। না, এখানে আর থাকা যাবে না, আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে। চম্পা পেছন দিকে ফিরে সেখান থেকে চলে যেতে লাগলো। তখনই ছোট্ট শিশু তার ছোট্ট হাত দিয়ে চম্পার আঁচল ধরে বসলো আর চম্পার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতে লাগলো। সেই মিষ্টি মাখা মুখের দিকে তাকিয়ে চম্পার খুব মায়া হলো। এই মেয়েকে এরপরে আমি কিভাবে রেখে যাই? একে আমি আমার সাথেই নিয়ে যাব। আজ থেকে ও আমার মেয়ে। চম্পা, তুমি এখানে? আর আমি তোমাকে পুরো গ্রাম খুঁজেছি। আর তোমার এই কোলের বাচ্চাটা কি? চম্পা কাঠুরেকে সব ঘটনা খুলে বলল। এ সব উপরওয়ালা নীলা খেলা চম্পা। আমরা একটা সন্তানের আশায় বুক বেঁধেছিলাম, আর শেষমেশ বিধাতা আমাদের দিকে মুখ তুলে তাকালো। দেখো, আমরা আমার সন্তান পেয়ে গেলাম। আচ্ছা কাঠুরে, শোনো, আমি এই মেয়েকে ফুলের মধ্যে পেয়েছি, তাই এর নাম আজ থেকে ফুল। খুব সুন্দর নাম। আমাদের মেয়ে দেখতে যেমন ফুলের মতো, নামটাও তেমনি সুন্দর। সেই থেকে ফুল কাঠুরে আর কাঠুরের বউয়ের কাছে বড় হতে থাকলো। কিন্তু ফুল যত বড় হতে লাগলো, তার মধ্যে অদ্ভুত কিছু পরিবর্তন দেখা দিতে থাকলো। ফুল সব ফুলেদের সাথে, প্রজাপতিদের সাথে আর গাছেদের সাথে কথা বলতে পারতো। তা দেখে কাঠুরে আর চম্পা ভয়ে ভয়ে থাকতো। একদিন তারা দেখে ফুল একটা ফুল গাছের কাছে যায় আর সেই ফুল গাছের সাথে কথা বলতে থাকে। জানিস সূর্যমুখী, আমার ভীষণ ইচ্ছে করছে আকাশে উড়ে বেড়াতে। আমি যদি আকাশে উড়ে বেড়াতে পারতাম। তুমি তো খুব সহজেই তোমার ইচ্ছে পূরণ করতে পারো। কিভাবে?
এই নাও, এই ফুলের ডাঁটা ধরে তুমি যেখানে যাইতে চাইবে এই ফুল তোমাকে সেখানেই নিয়ে যাবে। বুঝতে পেরেছি, আমি আজ এই ফুলটাকে নিয়ে ঘুরে আসবো আর অনেক মজা করব। ফুল সেই সূর্যমুখীর ডাঁটা ধরলো আর সূর্যমুখী ফুলকে নিয়ে আকাশে উড়ে বেড়াতে থাকলো। আকাশে উড়ে বেড়াতে ভীষণ ভালো লাগছে আমার। ফুলকে এভাবে আকাশে উঠতে দেখে ফুলের বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়। একই দেখছি আমি কাঠুরে, আমাদের ফুল যে আকাশে উঠছে। ফুল, যাস না, পাখির মতো উড়ে কোথায় যাচ্ছিস? মা, আমি এই পাহাড়ের সমুদ্রে ঘুরে বেড়াতে যাচ্ছি, আমার ভীষণ ভালো লাগছে। তুমি আসবে আমার সাথে? তোমার মেয়ে কি বলছে? তোমার মেয়ে কি হলো? ফুল আকাশে উড়ে ঘুরে বেড়াতে থাকলো। এদিকে ফুল আকাশে ঘুরে বেড়ানোর সময় ফুলের মধ্যে বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করলো। ফুলের পোশাক, সাজসজ্জ সবকিছুই পরিবর্তন হতে লাগলো। প্রজাপতিরা এসে ফুলকে ঘিরে ধরলো। ফুল, পাখির মতো আকাশে উঠতে কেমন লাগছে তোমার? আমার ভীষণ ভালো লাগছে প্রজাপতি। আমি আজ পুরো সমুদ্র ঘুরে দেখবো, পাহাড়, সুন্দর সবুজ দ্বীপ সবকিছু দেখবো। ফুল ঘুরে বেড়াতে বেড়াতে চলে এলো অনেকটা দূরে, যার আশেপাশে ছিল নানা রঙের ফুলের গাছ। এই কোথায় এলাম আমি? চারদিকে এত সুন্দর, এত সুন্দর জায়গা আমি জীবনে কখনো দেখিনি। পৃথিবী এত সুন্দর। ফুল সে বাগান ঘুরে ঘুরে দেখছিল। তখনই ফুলের বাগান থেকে বেরিয়ে এলো এক পরী। কে তুমি? তুমি তো খুব সুন্দর। মায়ের কাছে শুনেছি পরীরা দেখতে ভীষণ সুন্দর হয়। তুমি কি পরী? তুমি ঠিক ধরেছ ফুল, আমি পরী। তোমার কাছে এসেছি তোমার দায়িত্বের অবগতি করতে। দায়িত্ব মানে? আমার আবার কি দায়িত্ব? তুমি ফুল রাজ্যের রাজকন্যা। তোমার বাবা মা ভীষণ বিপদে আছে। তোমার বাবা মাকে কালনাগিনী বন্দি করে রেখেছে আর তোমাদের রাজ্য দখল করে বিষাক্ত রাজ্যে নাগেদের রাজ্যে পরিণত করেছে। আগে যা ছিল বিভিন্ন রঙের রঙিন এক রাজ্য, তা এখন শুধু কালো রাজ্যের ফুলের রাজ্যে পরিণত হয়েছে। এসব কি বলছো তুমি? আমার বাবা মা তো আমাদের গ্রামে। আমার বাবা কাঠুরে আর আমার মায়ের নাম চম্পা। আমি কোনো রাজকন্যা নই। তুমি সবটা জানো না বলে এটা বলছো ফুল। আমি তোমাকে সত্যটা খুলে বলছি। বাহ, এই রাজ্য তো ভীষণ সুন্দর। কি বলিস ফেপানা? হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। কিন্তু একটাই সমস্যা, এত রঙের ফুল আমার ভালো লাগছে না। এই সব ফুলের গাছগুলোকে আমি কালো ফুলের গাছ করে দেব। কালনাগিনী পরিরাজ্যের রাজপ্রাসাদের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের জাদু শক্তি দিয়ে একে একে সব রঙিন ফুলের গাছগুলোকে কালো ফুলে পরিণত করে। এমনকি প্রাসাদেও নেমে আসে অন্ধকার। এদিকে ফুল রাজ্যের রাজা রানী ভীষণ ভয় পেয়ে যায়। এ কি হচ্ছে মহারাজ? আমিও তো কিছু বুঝতে পারছি না রানী। তখনই সেখানে সেই রাজ্যের ঋষি চলে আসে আর রাজাকে সব কথা খুলে বলে। রাজকন্যাকে যে আমাদেরকে বাঁচাতেই হবে মহারাজ, আর তার জন্য আপনাকে এই ফুলের মধ্যেই রাজকন্যাকে অর্পণ করতে হবে। আর এই ফুলই রাজকন্যাকে বাঁচাবে। পরবর্তীতে রাজকন্যা বড় হয়ে শক্তিশালী হয়ে ফেরার পরে এই রাজ্যকে উদ্ধার করবে। এ কি বলছেন ঋষি? আমাদের কন্যা একা একা এইটুকু বয়সে কিভাবে ফুলের মধ্যে থাকবে? ফুল রাজ্যের রাজকন্যা তিনি, তাকে যে ফুলেরাই বাঁচাবে ও নিয়ে আপনি ভাববেন না। ঋষির কথা মতো রাজা রানী সেই কন্যাকে ফুলের মধ্যে অর্পণ করে আর ফুল উধাও হয়ে যায়। এরপরই সেখানে কালনাগিনী আর ক্ষেপানাক চলে আসে। তাহলে তোরা এই রাজ্যের রাজা রানী? শোন, এই রাজ্য আমাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই এই রাজ্যকে আমরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিব আর তোদেরকে নিজেদের দাস করে রাখবো। কালনাগিনী নিজের জাদু শক্তি দিয়ে ঋষি আর রাজা রানীর পোশাক পরিবর্তন করে তাদের দাসীদের পোশাক পরিয়ে দেয়। কালনাগিনী, তোকে আমি শেষ করে দেব। আমার রাজ্য থেকে আমি কিছুতেই চলে যাব না। এতে তো তোকে বলিনি, বলেছি আমার দাস হয়ে থাকতে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোর সামনে ঋষি আর তোর বউকে মেরে ফেলবো। তারপর থেকে তোমার বাবা মা কালনাগিনীর দাস দাসী হয়ে আছে আর আজ তুমি পূর্ণ শক্তি লাভ করেছো। তাই তুমি আজ তোমার বাবা মায়ের সাথে অন্যায়ের প্রতিশোধ নিতে পারবে। আমার বাবা মায়ের সাথে যা হয়েছে তা সত্যিই খুব খারাপ, আর আমি ওই কালনাগিনীকে শাস্তি দেবই। যাও ফুল, এখনই ফুলের রাজ্যে গিয়ে কালনাগিনীকে শেষ করো। ফুল সূর্যমুখী ফুলের ডাঁটায় চেপে রওনা দেয় ফুলের রাজ্যে। আমি ফুলের রাজ্যে চলে এসেছি। সত্যি তো এই রাজ্য আর ফুলের রাজ্য নেই।
অন্ধকারে ছেয়ে গেছে। ফুল একটা কালো গোলাপ স্পর্শ করে, সাথে সাথে কালো গোলাপের রং পরিবর্তন হয়ে ফুল রাজ্য আগের মতো পরিবর্তন হয়ে যায়। আরে এ কি হলো? আমার রাজ্য এরকম রঙিন হলো কি করে? আমার কন্যা এসেছে। রানী, শুনছো? আমাদের সুখের দিন এবার ফিরবে। একই হচ্ছে কালনাগিনী। সেটাই তো বুঝতে পারছি না। আমাকে এক্ষুনি প্রাসাদের বাহিরে যেতে হবে। কালনাগিনী প্রাসাদের বাহিরে যাওয়ার জন্য অগ্রসর হয়। ঠিক তখনই সেখানে ফুল চলে আসে। তোর আর বাহিরে যাওয়ার কোনো দরকার নেই কালনাগিনী। আমি তোর মৃত্যু হয়ে এখানে এসেছি। কে তুই? কে? তোকে আমি জানাবো না, কারণ আমি চাই তুই একটা আফসোস নিয়ে মৃত্যুবরণ কর। তোর এত বড় সাহস, তুই আমাকে মৃত্যুর ভয় দেখাস? দেখ আমি তোর কি অবস্থা করি। কালনাগিনী সাপ হয়ে ফুলকে আক্রমণ করতে যায়। তখনই ফুলের মাথা থেকে বিশাল আকৃতির এক ফুল হয়ে হাঁক করে কালনাগিনীর গলা চেপে ধরে। আহ! ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, আমি তোকে শেষ করে দিব। খ্যাপানা কালনাগিনীর এরকম হাল দেখে সেখান থেকে পালিয়ে যায়, আর ফুল কালনাগিনীর গলা চেপে ওকে ওখানেই মেরে ফেলে। আমার কন্যা। ফুল ওর বাবা মাকে জড়িয়ে ধরে। ফুল রাজ্যে সুখের দিন আবারও ফিরে আসে। ফুল রাজ্যে আগের মতো শান্তি আর সৌন্দর্য চলে আসে। ওদিকে ফুল নিজের কাঠুরে বাবা আর চম্পা মাকে নিয়ে আসে ফুল রাজ্যে। বৃন্দাবন জঙ্গলে টুনি নামের এক মেয়ে পাখি তার স্বামী টোনা আর বৃদ্ধ শাশুড়ি মিনু টুনটুনিকে নিয়ে বাস করত। টোনা সব সময় ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত থাকতো। এইদিকে বৌমা আর শাশুড়ির মধ্যে সব সময় চলতো হাড্ডাহাড্ডি লড়াই। দুজনে যেন সব সময় একে অপরের জন্য কাটা হয়ে থাকতো। এরপর একদিন, বৌমা, তোমাকে না আমি বলেছিলাম আমি একজন স্বাস্থ্য সচেতন পাখি। রোজ সকালে এক গ্লাস গরম জলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাই। তুমি কি দায়িত্ব সহকারে এক গ্লাস গরম জল লেবু সহ আমার ঘরে রেখে আসতে পারোনি? হ্যাঁ, দেখুন না, আমি আপনার বাড়ির বউ, আমি আপনার কোনো চাকর নই, বুঝেছেন? নিজের কাজ নিজে করে নিতে শিখুন। আর তাও যদি না পান, তাহলে পয়সা খরচ করে একটা কাজের মেয়ে রাখুন। এভাবে রোজ রোজ আমি আপনার কোনো কাজ করে দিতে পারবো না, বুঝতে পেরেছেন? তত বড় মুখ নয়, তত বড় কথা। এটা আমার বাড়ি, আর আমার বাড়িতে থাকতে হলে আমার কাজ করতেই হবে। আর যদি আমার কাজ করতে কোনো সমস্যা হয়, তাহলে ভালোই ভালোই এই বাড়ি থেকে বের হয়ে যাবে, এই আমি বলে দিলাম। যে বৃদ্ধ মহিলা, তার নাকি আবার স্বাস্থ্য সচেতন। দেখে তো মনে হচ্ছে এখনই চিতায় জ্বালানো যাবে, তার আবার যত ঢং। এসব বলে টুনি রাগ করে তার ঘরে চলে যায়। এইদিকে বৃদ্ধ শাশুড়ি তার বৌমার মুখে এসব কথা শুনে রাগে জেদে ফুলতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। এরপর সকাল হয়, আর এইদিকে টুনি সবার জন্য রান্না বসিয়ে দেয়। আর এরই মধ্যে টুনিরও রান্না শেষ হয়ে যায়। এরপর টুনি সবার খাবার টেবিলে সাজিয়ে দেয়। ও আমার স্বাস্থ্য সচেতন বৃদ্ধ শাশুড়ি মা, টেবিলে খাবার সাজানো আছে, এসে খেয়ে যান। টোনা, ও আমার টোনা, টেবিলে খাবার দিয়েছি, এসে খেয়ে যাও। টুনির এমন ডাক শুনে মিনু রেগে খাবার খেতে আসে। এদিকে টোনাও খেতে আসে। মিনু একবার খাবার মুখে দিতে না দিতে, ও আথু, ছি, এত তেল দিয়ে আর লবণ দিয়ে কেউ কি রান্না করে নাকি? বাপের বাড়িতে থেকে কি কিছু শিখে আসনি নাকি? হ্যাঁ, তোমার মা যে তোমাকে শুধু হাত পা দিয়ে পাঠিয়েছে, তার জন্য কি তার একটু লজ্জা করলো না? দেখুন না, এবার কিন্তু আপনি খুব বাড়াবাড়ি করছেন। তোমাদের জ্বালায় দেখছি আমার খেয়েও শান্তি নেই। আজকে ছুটির দিনে ভেবেছিলাম একটু সকাল সকাল খেয়ে বাড়িতে একটু আরাম করে থাকবো, কিন্তু তোমাদের দুজনের জ্বালায় সেটাও সম্ভব না দেখছি। দূর ছাই, আমি আর ভাত খাবোই না। এই বলে টোনা খাবার ছেড়ে রাগ করে ঘরে চলে যায়। এদিকে মিনুও রাগ করে নিজের ঘরে চলে যায়। এসব দেখে টুনি মনে মনে ভাবে, এই বৃদ্ধ শয়তান শাশুড়ির জন্য আজ আমার এই অবস্থা। আমি এই বুড়িকে বাঁচতেই দেব না। আমি কালকে সকালে আমার বাবার বন্ধু কবিরাজের বাসায় যাব, আর কবিরাজের কাছ থেকে বিষ এনে এই বুড়িকে মেরে ফেলবো।
এই বলে টুনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এসব ভেবে টুনি তার কাজে যায়। এরপর দিন গড়িয়ে রাত হয়ে যায়, আর রাত গড়িয়ে সকাল। আর টুনি ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে কবিরাজের কাছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ির জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। আপনি আমাকে এমন কোনো বিষ দিন যেটা খেলে আমার শাশুড়ি একদম মরে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি তোকে এক্ষুনি বিষ দিচ্ছি। এরপর কবিরাজ তার পুটলি থেকে কিছু ভেষজ ওষুধ এনে টুনির হাতে দেয় আর বলতে থাকে, আমি তোকে সরাসরি বিষের ওষুধ দিলাম না, আমি তোকে কিছু ভেষজ দিলাম। এগুলি খুবই বিষাক্ত। তুই প্রতিদিন একটা করে ভেষজ খাবারের সঙ্গে মিশিয়ে তোর শাশুড়িকে খাওয়াবি। এতে করে তোর শাশুড়ি ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়বে। তুই যদি একবারে বিষ দিয়ে মারিস তাহলে তোকে সবাই সন্দেহ করবে। ঠিক আছে কবিরাজ আঙ্কেল, আমি এইটাই করব। শুধু এটা করলে হবে না, তোকে আরো অন্য কিছু কাজ করতে হবে। তোকে আজ থেকে তোর শাশুড়ির সঙ্গে অনেক ভালো ব্যবহার করতে হবে। তোকে কিছু বললেও তা হজম করে নিতে হবে, যাতে করে তোর শাশুড়ি এমনকি তোর স্বামীও তোকে সন্দেহ করতে না পারে। কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে, তাই না? আচ্ছা ঠিক আছে আঙ্কেল, এবার তাহলে আমি আসি। এরপর টুনি খুশি মনে ওষুধ নিয়ে বাড়িতে আসে আর ওষুধ দিয়ে খাবার রান্না করে সেই খাবার নিয়ে টুনি তার বৃদ্ধ শাশুড়ির কাছে যায়। এই নিন, আজ আমি আপনার জন্য আপনার পছন্দের বুটের ডাল আর ভাত নিয়ে এসেছি। এবার আপনি একটু খেয়ে বলুন তো কেমন হয়েছে। মিনু টুনির কথা শুনে অবাক হয়ে যায় আর টুনির দিকে তাকিয়ে থাকে। এরপর টুনির হাত থেকে খাবারগুলো নিয়ে খেতে থাকে। বাহ বৌমা বাহ, তুমি তো দেখি আজ অনেক সুস্বাদু করে রান্না করেছো। আমি অনেক দিন পর আজ তৃপ্তি সহকারে খাবার খেলাম মা। মনে হলো যেন আমি আমার মায়ের হাতের রান্না খেলাম। আচ্ছা ঠিক আছে মা, এবার আপনি গিয়ে বিশ্রাম নিন আর আমি আমার হাতের কাজগুলো সেরে ফেলি। এসব বলে টুনি সেখান থেকে চলে যায়। এরপর টুনি সব সময় মিনুর কথা মতো চলতে থাকে। মিনু রাগ করলেও টুনি তা সহ্য করে নিতে থাকে। এইভাবেই দেখতে দেখতে টুনি তার শাশুড়িকে নিজের মায়ের মতন করে দেখতে থাকে আর মিনুও টুনিকে নিজের মেয়ের মতো দেখতে থাকে। এসব দেখে টুনি মনে মনে ভাবে, হে আমি কি করলাম? আমার মায়ের মতো শাশুড়িকে আমি নিজে হাতে বিষ খাওয়ালাম। এটা আমি খুব অন্যায় করেছি। আমি আবারও কবিরাজ আঙ্কেলের কাছে যাব আর বিষের প্রতিষেধক নিয়ে আসব। এই বলে টুনি কবিরাজের কাছে যেতে থাকে। এইদিকে মিনু বাড়ি থেকে বেরিয়ে তার বান্ধবী রেনুর সাথে গল্প করতে থাকে। জানিস রে রেনু, আমার বৌমার মতো বৌমা এ জগতে আর দুটো হয় না রে। আমাকে নিজের মায়ের মতো করে আদর যত্ন করে জানিস। এমন বৌমা ভাগ্য গুণে জোটে রে কপালে। এইভাবেই দুই বান্ধবী নিজেদের মধ্যে গল্প করতে থাকে। এইদিকে টুনিও কবিরাজের কাছে পৌঁছে যায় আর বলতে থাকে, কবিরাজ আঙ্কেল, আপনি আমাকে সাহায্য করুন। আমি আমার বৃদ্ধ শাশুড়ি মাকে মারতে চাই না। আপনি আমাকে এমন কোনো ওষুধ দিন যাতে করে আমার শাশুড়ির শরীরের বিষ নষ্ট হয়ে যায়। আরে পাগলি, আমি তোকে কোনো বিষ দেইনি রে। যা দিয়েছিলাম সেটা হলো ভিটামিন, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে। আরে বিষ তো ছিল তোর মনের ভিতর, তাই তো তুই ভালোকে চোখে না দেখে শুধু খারাপটাই দেখতি। আজ সব বিষ ধুয়ে গিয়ে তা মধুতে পরিণত হয়েছে। এবার তুই বাড়িতে ফিরে যা আর সুখেই সংসার করতে থাক। আপনাকে অনেক ধন্যবাদ কবিরাজ আঙ্কেল, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। এরপর টুনি বাড়িতে ফিরে আসে আর এইদিকে শাশুড়ি বৌমার এমন মিল দেখে টোনাও খুশি হয়। এরপর টুনি তার স্বামী আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে সুখে দিন কাটাতে থাকে। মায়াতলি গ্রামে এক পরিবাস করত। তার অনেক বয়স হয়েছিল। বয়সের ভারে সে ঠিক মতো চোখে দেখতে পারত না। সন্তান সন্ততি বলে বুড়ির তেমন কেউই ছিল না। তবে বুড়ির কয়েকটা মুরগি ছিল।
সে মুরগিগুলো প্রতিদিন ডিম পাড়তো, তা বিক্রি করে সে ঘর সংসার চালাতো। একদিন এক চোরের নজর পড়ে সেই বুড়ির বাড়ির দিকে। আরে, এ তো এক অসহায় বুড়ি, এর সাথে তো কেউই থাকে না। যাই, বুড়ি তো একাই থাকে, এর বাড়ি চুরি করার মতো সহজ কাজ আর একটাও নেই। আজ রাতে এই বুড়ির বাড়িতে চুরি করব। এরপর সেই চোর প্রতি রাতে সেই বুড়ির বাড়িতে আসে আর প্রতি রাতে একটা একটা করে জিনিস চুরি করে নিয়ে যায়। সন্ধ্যা হলে বুড়ি তো আর চোখে দেখে না, তাই সে বুঝতে পারে না কি করে তার জিনিসপাতি আস্তে আস্তে নাই হয়ে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোর বুড়ির সব জিনিসপত্র চুরি করে নিয়ে গেল। শেষমেশ সে বুড়ির বাড়িতে এসে চুরি করার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছিল না। নিতে নিতে তো দেখি সবই নিয়ে ফেলেছি, আজ তো আর চুরি করার মতো কিছুই পাচ্ছি না। কি নেওয়া যায়? এভাবে চিন্তা করতে করতে চোরের চোখ যায় বুড়ির মুরগির দিকে। মুরগি ছিল বুড়ির খুব পছন্দের। চোর তখন বুড়ির মুরগিটি চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে বুড়ি মুরগি ছাড়তে এসে দেখে মুরগি নেই। চোর এটাও চুরি করে নিয়ে গেছে। এতদিন সবকিছু চুরি হলেও বুড়ি মনে যতটা ব্যথা পায়নি, আজ বুড়ি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। হ্যাঁ রে হতভাগা চোর, আমার তো সবই নিয়ে গেছিলি। এই মুরগটাও কি তোর নেওয়া লাগলো? যা, তোকে আমি বদদোয়া দিলাম, তোর মাথায় আকাশ ভেঙে পড়ুক, বাতাসে তোর ঘর বাড়ি উড়ে যাক, তুই এই খারাপ কাজের শাস্তি পাবি। এরপর বুড়ি মন খারাপ করে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তখন দেখলো মুরগির বাসার ভেতরে একটি ডিম পড়ে রয়েছে। ইসে, মুরগিটা আমার সবেমাত্র ডিম পাড়া শুরু করেছিল। বদমাস চোর, তোর পেটে ব্যথা হোক, তোর হাত পা ভেঙে যাক, বাঘ এসে তোকে খেয়ে ফেলুক। এভাবে বুড়ি রাগ করে চোরের উপর প্রলাপ বকতে থাকলো। এরপর সে ডিমটিকে ঘরে নিয়ে গিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিল এবং কাঁথা দিয়ে সে ডিমটিকে ঢেকে রাখলো। বুড়ি চেষ্টা করছিল ডিমটিতে তা দিতে এবং সে ডিম থেকে বাচ্চা ফোটাতে। এটা তো কোনো সাধারণ ডিম নয়, আমার ভালোবাসার মুরগির শেষ স্মৃতি এটি। এর থেকে বাচ্চা ফুটলে এই বাচ্চার থেকে আমি আমার পছন্দ মুরগিকে দেখতে পাবো। শেষমেশ বুড়ির চেষ্টা সার্থক হলো। একদিন ডিমটা লাফ দিল। বুড়ি তো অবাক হয়ে গেল আর সে ডিমের কাছে চলে গেল। তো একবার লাফ দেওয়ার পর ডিমটা ফেটে গেল আর সেখান থেকে বেরিয়ে এলো সুন্দর ফুটফুটে একটি মুরগির ছানা। সেটা দেখে বুড়ি ভীষণ খুশি হলো। বাচ্চাটি ডিম থেকে বেরিয়ে সর্বপ্রথম বুড়িকে দেখেছিল, তাই সে বুড়িকেই তার মা মনে করলো। মা, মা, তুমি কি আমার মা? হ্যাঁ বাবা, আমি তোর মা। এরপর সেই মোরগ বাচ্চাটি বুড়ির কাছে মায়ের স্নেহে বড় হতে লাগলো। দেখতে দেখতে একটা সময় ছানাটি অনেক বড় হয়ে গেল। এই মোরগটি দেখতে ছিল খুবই সুন্দর। সে বুড়িকে বিভিন্ন কাজে সাহায্য করত, বাজার করা, রান্না করা, এখানে সেখানে যাওয়া, সব কিছুতেই বুড়িকে সাহায্য করত। একদিন বুড়ি মোরগকে পুরনো সব ইতিহাস খুলে বলল। তার আসল মা কে ছিল, চোর কিভাবে তার মাকে ধরে নিয়ে গেছে, এসবই সে মোরগকে জানালো। বুড়ি যে তার আসল মা না, এ কথাটি মোরগ জেনে খুবই কষ্ট পেল, কিন্তু সে বুড়িকে তা বুঝতে দিল না। যাই হোক, এভাবেই দিন চলতে লাগলো। কিছুদিন পরের ঘটনা, আবারও একদিন চোখ পড়ল চোরের বুড়ির বাড়ির দিকে। সে মোরগটিকে দেখতে পেল। আরে, এটা তো বুড়ির বাড়ির মোরগ। স্বাস্থ্য দেখেছি বেশ ভালোই হয়েছে। আজ রাতে এটাকে চুরি করে নিয়ে যাব। যে যাই বলুক, বুড়ির বাড়ি চুরি করার মজাই আলাদা। এরপর রাতের বেলা চোর চুরি করতে এলো বুড়ির বাড়িতে। মোরগটি বুড়ির সাথে বুড়ির ঘরে ঘুমাতো।
চোর চুপি চুপি দরজা খুলে বুড়ির ঘরে ঢুকলো। আর যেই না সে মোরগটাকে ধরতে গেল, অমনি মোরগটার ঘুম ভেঙে গেল। মোরগ দেখলো চোর এসেছে তার চুরি করতে, তাই সে ঠোঁট দিয়ে চোরের একটা চোখে ঠোকর দিল। সাথে সাথে চোর অন্ধ হয়ে গেল। সে এক চোখ দিয়ে কিছুই দেখতে পারছিল না। তখন সে সেইখান থেকে পালাতে ধরলো, কিন্তু মোরগ কি তাকে ছাড়ে? মোরগ উড়ে গিয়ে ধাক্কা মেরে তাকে মাটিতে ফেলে দিল। তারপর সে অনবরত তাকে ঠোকর দিতে লাগলো। সে প্রচুর চিৎকার চেঁচামেচি শুরু করলো। ও বাবা রে, ও মা রে, বাঁচাও, বাঁচাও আমাকে, কেউ কি আছো? আমাকে বাঁচাও, নইলে যে আমাকে মেরে ফেলবে। চোরের এই চিৎকার চেঁচামেচি শুনে অনেক লোক সেখানে উপস্থিত হলো। এই চোর, অসহায় এই বুড়ির বাড়ি চুরি করতে তোর লজ্জা করলো না? এর আগেও তো বুড়ির বাড়ি চুরি হয়েছিল, তাহলে সেটা তো মনে হয় তুই করেছিলি, তাই না? ঠিক করে বল, না হলে কিন্তু তোর পা ভেঙে দেব। চোর তখন অস্বীকার করতে যাচ্ছিল, সে মিথ্যা কথা বলতে চাচ্ছিল, কিন্তু মোরগের দিকে তাকিয়ে তার আর সাহস হচ্ছিল না। অকপটে সে সব সত্য কথা স্বীকার করলো। হ্যাঁ, আমি বুড়ির বাড়ি চুরি করেছিলাম, আমি খারাপ কাজ করেছিলাম, আমাকে মাফ করে দাও, আমি বুড়ির সবকিছু ফেরত দিয়ে যাব। বুড়িমা, বুড়িমা, আমাকে ক্ষমা করে দিন। সবকিছু ফেরত দেবে এই শর্তে তারা সবাই তাকে মাফ করে দিল। বুড়িও খুব খুশি হলো। সে এই ভেবে মাফ করে দিল যে তার সবকিছু ফেরত দিলে সে তার মুরগিটিকেও ফেরত পাবে। আর মোরগও খুব খুশি হলো এই ভেবে যে সে তার মাকে ফিরে পাবে। পরদিন চোর একে একে সবকিছু ফেরত দিল, কিন্তু চুরি করে নিয়ে যাওয়া সেই মুরগিটা ফেরত দিল না। সবই তো ফেরত দিলি, কিন্তু আমার প্রিয় মুরগিটা কোথায়? সেটা ফেরত দিবি না? আমি তো সেটা বাজারে বিক্রি করে দিয়েছি, তাই তো তোমাকে সেটা আর ফেরত দিতে পারছি না। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। এদিকে মুরগি ফেরত না পাওয়াতে বুড়ি মন মারা হয়ে রইল। মোরগের দিকে তাকিয়ে সে বলল, তোর মাকে ফেরত আনতে পারলাম না রে বাবা। এ কথা শুনে মোরগ বলল, আমার মায়ের দরকার নেই, আমি ছোটবেলা থেকেই তোমার কাছে বড় হয়েছি, তুমি তো আমার মা, তুমি আমার বাবা। আয় বাবা, আমার বুকে আয়, তুই হলি বুড়ি মায়ের মোরগ ছেলে। এরপর থেকে কোনো চোরই বুড়ির বাড়ির দিকে আসার সাহস পেত না। সবাই জেনে গিয়েছিল এ বুড়ির মোরগ ছেলে আছে। বুড়ির কোনো ক্ষতি করতে গেলেই মোরগ ছেলে তাকে শাস্তি দিবে। তখন কোনো দুষ্ট লোকে সেদিকে আর পা বাড়াতো না। বুড়ি আর মোরগ খুব সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তো বন্ধুরা, আজকে আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।